আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কাতারে গেলেন সেনাপ্রধান, ডাক্তার শফিক দিলেন নতুন তথ্য। প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি দিল হেফাজতে ইসলাম। ভারত পাকিস্তানের মধ্যে বড় সংঘাত বেঁধে যাওয়ার শঙ্কা। বাংলাদেশকে অবিশ্বাস্য চাপ দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি করলেন মুসলিম পণ্ডিতরা। মেসি রোনাল্ডোর বিকল্প হতে যাচ্ছে লামিনে ইয়ামাল। এবার বিস্তারিত। সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার তিনি কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন ওয়াকারুজ্জামান। সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী 5 মে দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গত 6 এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং 10 এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার সফরের সময় জানা যায়, কুয়েতের মতো কাতারও বাংলাদেশ থেকে সৈন্য নেবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গালফ যুদ্ধের সময় থেকেই কুয়েতে আমাদের সৈন্যরা দায়িত্ব পালন করছেন। কাতার আমাদের জানিয়েছে তারাও বাংলাদেশ থেকে 725 জন সৈন্য নেবে। স্থায়ীভাবে প্রতি 3 বছর পর পর একটা ব্যাচ আসবে। আমরা চাইছি যেন এই সংখ্যা বাড়িয়ে 1600 বা আরও বেশি যাতে করা যায়। আমাদের সামরিক সচিব এবং এসএসএফ প্রধান আমাকে আজ সকালে এই তথ্য জানিয়েছেন। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার আয়োজিত এই সমাবেশে সংগঠনের নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতি বাস্তবায়ন করলে জনগণ তা মেনে নেবে না। হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ওলামায়ে কেরাম। সকাল 9টায় সমাবেশ স্থলে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে, যা পরে জনসমুদ্রে রূপ নেয়। বক্তারা বলেন, হেফাজতে ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত রয়েছে, তবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। তারা নারী বিষয়ক সংস্কার কমিশনকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে এটি বাতিলের দাবি জানান। পাশাপাশি 2013 সালের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচারও দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। হেফাজতের নেতারা সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি জাতি। কোনো সরকার ইসলাম বিরোধী পদক্ষেপ নিলে তা কঠোর প্রতিরোধের মুখে পড়বে। সমাবেশ থেকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানানো হয় যেন ইসলাম ও দেশের ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাস নির্বাচনের জন্য উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, তবে এই সময়ে সম্ভব না হলে নির্বাচনের জন্য এপ্রিল মাস পার হওয়া উচিত না। শনিবার ঢাকার মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামাত ইসলামের জেলা ও মহানগরী আমির সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্বাচনের সময় প্রসঙ্গে জামাত আমির বলেন, আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে রোজার আগে, তবে যদি এই সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা 6 মাসের সময়সীমা ঘোষণা করেছেন। এ বিষয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, এখানে আমাদের দেশের আবহাওয়া এবং পারিপার্শ্বিকতার বিষয় আছে। ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের 3 ভাগের 2 ভাগ রোজা থাকবে, সে সময় নির্বাচন সম্ভব নয়। চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, সংস্কার কার্যক্রম যেটা হাতে নেওয়া হয়েছে তা যদি আক্ষরিকভাবেই গতিশীল করা হয় এবং অংশীজনেরা সেরকম সহযোগিতা করেন, তাহলে সরকারের ঘোষিত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সরকারের ধ্বংসাত্মক যুদ্ধের কারণে সমস্ত মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে জিহাদ করার জন্য ফতোয়া জারি করেছে বিশিষ্ট ইসলামী পণ্ডিতদের নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স IUMS। অবরুদ্ধ গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে 17 মাস ধরে চলা ধ্বংসাত্মক যুদ্ধের পর 14 জন বিশিষ্ট মুসলিম পণ্ডিতের সমর্থনে এই বিরল ফতোয়া জারি করা হলো। ইউনিয়নের মহাসচিব আলী আল
কারজাভি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, সমস্ত মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধ করতে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে হবে। 15 দফা সম্বলিত ফরমানে উল্লেখ করা হয়েছে, গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধে আরব ও ইসলামিক সরকারগুলো ব্যর্থ হলে তা ইসলামিক আইন অনুযায়ী আমাদের নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে বড় অপরাধ বলে গণ্য হবে। আলী আল কারজাগিকে মধ্যপ্রাচ্য অঞ্চলের সবচেয়ে সম্মানিত ধর্মীয় কর্তৃপক্ষদের একজন হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে তার ফরমানগুলো বিশ্বের প্রায় 2 বিলিয়ন সুন্নি মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। জারি করা ফরমানে সমস্ত ইসলামী দেশকে তেল আবিবের সাথে তাদের শান্তি চুক্তি পর্যালোচনা করার এবং নৃশংস যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য যুক্তরাষ্ট্রের মুসলমানদের ট্রাম্প প্রশাসনকে চাপ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে আলী আল কারজাগি বলেছেন, গাজার মুসলমানদের নির্মূলে কাফের শত্রুকে সমর্থন করা নিষিদ্ধ, তা সে যে ধরনের সমর্থনই করুক না কেন। এর কাছে অস্ত্র বিক্রি করা অথবা সুয়েজ খাল, বাব আল মান্দাব, হরমুজ প্রণালী অথবা অন্য কোনো স্থল, সমুদ্র বা আকাশপথের মতো বন্দর বা আন্তর্জাতিক জলপথের মাধ্যমে এর পরিবহন সহজতর করা নিষিদ্ধ। তিনি আরও বলেন, আমাদের ইউনিয়ন একটি ফতোয়া জারি করেছে যাতে গাজার আমাদের ভাইদের সমর্থনে দখলদার শত্রুর আকাশ, স্থল এবং সমুদ্র অবরোধের দাবি করা হয়েছে। হামাসের প্রতিশোধমূলক অভিযানের পর 2023 সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলি সরকারের গণহত্যার যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে 50,609 জন নিহত হয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গাজার যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সামরিক বিষয়ক দায়িত্বে থাকা প্রাক্তন মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত পাকিস্তানের মধ্যে এখন বড় সংঘাত বেঁধে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অল্প সময়ের মধ্যে ভারত সামরিক অভিযান চালাতে পারে বলে গোয়েন্দা তথ্যে পাওয়া দাবি করেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে চরম উত্তেজনার এই পরিস্থিতিতে নানা বিশ্লেষণ হাজির করেছেন বিশেষজ্ঞরা। আলোচনা হচ্ছে দুই দেশের সামরিক সক্ষমতা নিয়েও। সামরিক বিশ্লেষণে দেখা যায়, ভারতের বিভিন্ন বাহিনীতে মোট 14 লাখ সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীতে 12,37,000, নৌবাহিনীতে 75,500, বিমান বাহিনীতে 1,49,000 ও 13,350 সদস্য রয়েছে কোস্টগার্ডে। অপরদিকে পাকিস্তানের 3 বাহিনীতে মোট সদস্য সংখ্যা রয়েছে 7 লাখ। এর মধ্যে সেনা সদস্য 5,60,000, বিমান বাহিনীতে 70,000 আর নৌবাহিনীতে কাজ করছে 30,000। ভারতের অস্ত্র সম্ভারের মধ্যে কামান রয়েছে 9,743টি, বিপরীতে পাকিস্তানের রয়েছে 4,619টি। ভারতের ট্যাঙ্ক রয়েছে 3,740টি, পাকিস্তানের কাছে আছে 2,537টি। ভারতের যুদ্ধ বিমান রয়েছে 730টি আর পাকিস্তানের বহরে রয়েছে 452টি। ভারতের কাছে রয়েছে 16টি সাবমেরিন, 11টি ডেস্ট্রয়ার, 16টি যুদ্ধজাহাজ এবং 2টি বিমানবাহী রণতরী। পাকিস্তান নৌবাহিনীর কাছে রয়েছে 8টি সাবমেরিন ও 10টি যুদ্ধজাহাজ। পারমাণবিক বোমার সক্ষমতার দিক থেকে প্রায় সমানে সমান দেশ দুটি। ভারতের কাছে রয়েছে 172টি, বিপরীতে পাকিস্তানের আছে 170টি। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে, তাতে 26 জনের প্রাণ যায়। ওই হামলার পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে আরও অবনতি ঘটে। উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক সীমিত করে ফেলে। একে অপরের নাগরিকদের বিতাড়িত করা সহ দ্বিপক্ষীয় নানা চুক্তিও স্থগিত হয়ে যায়। এখন বড় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক এড়াতে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হোয়াইট হাউসে আলোচনা করতে যান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এ সময় দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এক কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন তিনি। ওই কর্মকর্তা যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে তুলা আমদানি করতে চাপ দেন খলিলুর রহমানকে। মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট এর কলামিস্ট ম্যাট বাইয়ের এক কলামের বরাতে নেত্র নিউজ এ তথ্য জানিয়েছে। ম্যাট বাইয়ের লেখায় বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম তুলা আমদানিকারক দেশ। দেশটি পশ্চিম আফ্রিকা ও ব্রাজিল থেকে বেশি তুলা আমদানি করে, কিন্তু যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে রেহাই পেতে চাইলে দেশটিকে আরও বেশি মার্কিন তুলা কিনতে হবে, এমন শর্ত দেন ওই কর্মকর্তা। এই শর্ত খলিলুর রহমান দ্রুতই মেনে নেন। ওই বৈঠকের পরেই খলিলুর রহমানকে পাশের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে দেখতে পেয়ে হতচকিত হয়ে উঠেন তিনি। কলামে বলা হয়, মাস্ক স্টারলিংক ও বাংলাদেশের নিয়ন্ত্রকদের মধ্যে চলমান আলোচনা নিয়ে কথা বলতে চান। যদিও স্টারলিংককে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে না দিতে স্থানীয় টেলিকম কোম্পানিগুলো চাপ ছিল। ওই প্রেক্ষাপটে মাস্কের সঙ্গে বৈঠকটির চিত্র দ্বারাই বিশ্বের অন্যতম বৃহৎ বস্ত্র রপ্তানিকারক দেশটির
যুক্তরাষ্ট্র থেকে সুবিধাজনক বাণিজ্য শর্ত পাবে না যদি স্টারলিংককে বাংলাদেশের বাজারে ঢুকতে না দেওয়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকা কিংবা ওয়াশিংটন কোনো পক্ষই তার এই হোয়াইট হাউস সফর কিংবা মাস্কের সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আনেনি। তবে পরবর্তীতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানায় 90 মিনিটের এক ভিডিও কলে মাস্ক ও স্টারলিংকের নির্বাহী রিচার্ড গ্রিফিথসের সঙ্গে কথা হয় ডক্টর ইউনুস ও খলিলুর রহমানের। ওই বৈঠকে মাস্ককে বাংলাদেশ সফরে এসে স্টারলিংক সিস্টেমের উদ্বোধন দেখার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। তবে কূটনৈতিক দেনা পাওনার আভাস উড়িয়ে দিয়ে বাংলাদেশি কর্মকর্তারা স্টারলিংককে ভবিষ্যৎ ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে এক ধরনের সুরক্ষা কবচ হিসেবে তুলে ধরছেন। এক্ষেত্রে যুক্তি হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্বের আওয়ামী লীগ সরকার বিক্ষোভ দমনে ইন্টারনেট ব্লককে ব্যবহার করেছে। সেই চর্চার অবসান চায় নতুন সরকার। গত মাসের শেষ দিকে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা স্টারলিংক 10 বছরের লাইসেন্স দেওয়া হয়। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা জাপানি প্রতিষ্ঠান হোন্ডা ও বিশ্ববিখ্যাত টেক জায়ান্ট সনি যৌথ উদ্যোগে তৈরি করেছে ইলেকট্রিক গাড়ি আফিলা 1। এই ইলেকট্রিক গাড়ি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান প্রযুক্তি পণ্যের মেলা CES 2025-এ প্রযুক্তিপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত সোমবার রাতে সনির প্রেস কনফারেন্সে এই গাড়ি প্রদর্শিত হলেও সেখানে টিভি ও সিনেমা এবং পেশাদার ভিডিও এডিটিং টুলের মতো বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এবারের CES-এ আফিলা 1 নিয়ে আলাদা একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সনি হোন্ডা মোবিলিটি। CES 2025-এ আফিলা 1 গাড়িটির দুটি সংস্করণ উন্মোচন করা হয়েছে। সংস্করণ দুটি হচ্ছে আফিলা 1 অরিজিন এবং আফিলা 1 সিগনেচার। আফিলা 1 অরিজিনের দাম শুরু হচ্ছে $89,900 মার্কিন ডলার থেকে, আর আফিলা 1 সিগনেচার মডেলের দাম $1,90,900। ক্যালিফোর্নিয়ার গ্রাহকরা এখনই সিগনেচার মডেলটি প্রি অর্ডার করতে পারছেন। এর জন্য জমা দিতে হবে $200, যা ফেরতযোগ্য। সিগনেচার মডেলের ডেলিভারি শুরু হবে 2026 সালের মাঝামাঝি নাগাদ। অন্যদিকে অরিজিন মডেলের জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হবে 2027 সাল পর্যন্ত। আফিলা 1 গাড়িতে থাকছে অত্যাধুনিক প্রযুক্তি। 3 বছরের জন্য গ্রাহকরা পাবেন লেভেল 2+ ড্রাইভার অ্যাসিস্ট্যান্স, আফিলা পার্সোনাল এজেন্ট ও বিনোদনের নানা সুবিধা। কনফারেন্সে আফিলা 1 এর প্রায় চূড়ান্ত সংস্করণ তুলে ধরা হয়েছে, যা উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী ফিচারের মাধ্যমে ইলেকট্রিক গাড়ির জগতে নতুন মানদণ্ড তৈরি করবে। গত বছর অনুষ্ঠিত CES 2024-এ আফিলা নামের বিদ্যুৎ চালিত গাড়িটির প্রোটোটাইপ উন্মোচন করে সনি হোন্ডা মোবিলিটি। সেদিন প্লেস্টেশন 5 কন্ট্রোলার ব্যবহার করে গাড়িটিকে সবার সামনে মঞ্চে নিয়ে আসেন সনি হোন্ডা মোবিলিটির প্রেসিডেন্ট ও CEO ইজুমি কাওয়ানিশি। বিদ্যুৎ চালিত এই গাড়িটি একবার চার্জে চলবে টানা কয়েক ঘন্টা। সেই সঙ্গে পাওয়া যাবে অত্যাধুনিক ড্রাইভিং অভিজ্ঞতা। এতে সংযুক্ত 45টিরও বেশি ক্যামেরা ও সেন্সর, যা চালকের কাছে গাড়ির চারপাশের পরিবেশকে 360 ডিগ্রি পরিমণ্ডলে 3D ভিশনে উপস্থাপন করবে। নজরকাড়া ডিজাইনের এই গাড়িটি প্রস্থে 1900 মিলিমিটার, বিস্তৃত ও দৈর্ঘ্যে 4915 মিলিমিটার। এই বিলাসবহুল গাড়ির ভেতরের কেবিনে থাকবে না অতিরিক্ত শব্দ, কারণ এর ভেতরে আছে অত্যাধুনিক নয়েজ কনসেলেশন সিস্টেম। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে মোটরযান নির্মাণে হোন্ডার বহু বছরের অভিজ্ঞতা, পরিবহন প্রযুক্তি ও বিক্রয় কৌশলের সঙ্গে টেক জায়ান্ট সনির ইমেজিং নেটওয়ার্ক সেন্সরের সমন্বয় ঘটানো হয়েছে। উল্লেখ্য, 2022 সালের মার্চে সনি ও হোন্ডা এই যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছিল, যেখানে উভয় প্রতিষ্ঠান সমান বিনিয়োগ করেছে। এই ইভেন্ট প্রযুক্তি জগতের জন্য শুধু একটি প্রদর্শনী নয়, বরং ইলেকট্রিক গাড়ির ভবিষ্যতের একটি ঝলক। এখন দেখার বিষয় গ্রাহক প্রতিক্রিয়া এবং বাজারের চাহিদা কিভাবে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যায়। এবার খেলার খবর। ফুটবল দুনিয়ায় দারুণ সাড়া ফেলে যাচ্ছেন লামিনে ইয়ামাল। দুর্বার পারফরমেন্সে একটু একটু করে জায়গা করে নিচ্ছেন ফুটবল প্রেমী থেকে ফুটবল পণ্ডিতদের মনের কোণে। অনেকে ভবিষ্যৎ সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখছেন এই স্প্যানিশ তরুণের মাঝে। তার মাঝে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের ছায়া দেখছেন কেউ কেউ। তবে কেউ সম্ভাবনা কাজে লাগিয়ে নিজেকে ফুটবল জাদুকর হয়ে ওঠা কঠিন। অনেকে শুরুতে ঝলক দেখালেও ধীরে ধীরে হারিয়ে যান। সেটা যেন না হয়, সেজন্য দলের ওয়ান্ডার কিডকে উপায় বাতালে দিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। জার্মান ফুটবল গুরু ফ্লিক মনে প্রাণেই চান ইয়ামাল হয়ে উঠুক ভবিষ্যতের মেসি রোনালদো। নিজেকে সেই অনন্য উচ্চতায় পৌঁছে দিতে কি করতে হবে, কোন পথে হাঁটতে হবে,
ইয়ামালকে ফুটবলের চূড়ার উঠার পথ বাতলে দিয়ে ফ্লিকে বলেন, ইয়ামাল জানে আমি তার কাছে কি চাই। কেউ যখন এই পর্যায়ের ফুটবল খেলতে পারে তখন তা বারবার মেলে ধরতে হয়। ব্যাপারটি স্রেফ এক ম্যাচের নয়। কোনো ফুটবলার যতই ভালো হোক না কেন আরও ভালো হয়ে ওঠার সুযোগ থাকে এবং তাকেও সেটাই করতে হবে। স্রেফ প্রতিভার ব্যাপার এখানে নয়। সে যে ধরনের জিনিয়াস, রোনালদো, মেসি বড় বড় ফুটবলারের পর্যায়ে যেতে এসবের সঙ্গে কঠোর পরিশ্রমের প্রয়োজন। যেভাবে চারদিকে বিশ্ব গণমাধ্যমে ইয়ামালকে নিয়ে আলোচনা হচ্ছে, প্রশংসার সাগরে ভেসে চলেছেন এই তরুণ তুর্কি, কিন্তু আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না। অধ্যাবসায়ের মাধ্যমে লক্ষ্যের ঠিকানায় নোঙ্গর ফেলতে ছুটে চলতে হবে ইয়ামালকে। আমাদের সবার ধীর স্থির থাকতে হবে, অপেক্ষায় থাকতে হবে দেখার জন্য। আমরা খুবই খুশি যে সে আমাদের হয়ে খেলছে এবং 17 বছর বয়সে যে পর্যায়ে ফুটবল সে খেলছে এটা অবিশ্বাস্য। তবে সেও জানে যে তাকে কতটা পরিশ্রম করতে হবে এটা ধরে রাখতে এবং ভালো থেকে আরও ভালো হয়ে উঠতে। আমার মনে হয় সেও এরকমটাই চায়। ভালোর শেষ নেই। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেটকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।